নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত একটা ছোট্ট আপডেট আছে। সংগ্রামী যৌথ মঞ্চ সম্ভবত আজকে, আবার বলছি সংগ্রামী যৌথ মঞ্চ সম্ভবত আজকে রবিবার দিল্লিতে গোপাল সুব্রমণিয়াম আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট, প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, যিনি এই ডিএ মামলার সঙ্গে সংযুক্ত ছিলেন, মানে যার উপস্থিতি এন্টায়ার সিনারিওটাকে বদলে দেয়, সেই গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে আজকে সম্ভবত একটা ভার্চুয়াল মিটিংয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, ভাস্করবাবুরা এবং আইনজীবীরা পরামর্শের জন্য বসছেন আলটিমেটলি ডিএ সংক্রান্ত ব্যাপারে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন, রিভিউ অ্যাপ্লিকেশনকে কীভাবে ফেস করবেন। টুকরো টুকরো এই খবরগুলো আমরা সারাদিন ধরে সংগ্রহ করি, কিন্তু পাশাপাশি আরও একটা খবর আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যারা সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদেরও জানা দরকার, তাদেরও শোনা দরকার। ডিএর অধিকার আদায়ের জন্য, কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট করার জন্য, অপূর্ণ পদে ভ্যাকেন্সি রিক্রুটমেন্টের জন্য যে ধর্মঘট করা হয়েছিল যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারী পরিষদের পক্ষ থেকে 13 তারিখ, অর্থাৎ এই শুক্রবার, সেই দিন খাদ্য ভবনে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল। দেখুন, প্রথম কথা আরেকটা খবর আপনাদের দিয়ে দিই যে বন্ধের দিন সারা পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা কত অংশগ্রহণ করেছে, কত মানুষ উপস্থিত থাকেননি, সেই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা কিন্তু সরকার এখনও পর্যন্ত প্রকাশ্যে আনতে পারল না। নর্মাল কোর্সে যেটা হয়, সরকারি এ ধরনের বন্ধ, সরকারের ভেতরে এত বড় বন্ধ, সেই বন্ধের ক্ষেত্রে সরকার একটা রিপোর্ট দিয়ে বলে এত শতাংশ কর্মচারী কাজ করেছেন। আমি নবান্নের সর্বোচ্চ স্তরে আমাদের সঙ্গে নিরন্তর এই নিয়ে কথা বলেছি, সেখান থেকে যে রিপোর্টটা পেয়েছি, সরকার সাহস করছে না সেটা জানানোতে। আমার একটা নিজস্ব ধারণা ছিল প্রায় 70% কর্মচারী এবারে এই বন্ধের দিন কিন্তু সরকারি কাজে অংশগ্রহণ করেননি, কিন্তু সংখ্যাটা সম্ভবত আরও বেশি। কত সেদিকে তো নজর থাকবে। আমি টুকরো টুকরো খবর জেলা থেকে যা পাচ্ছি, কোনো প্রাইমারি স্কুল প্র্যাকটিক্যালি খোলেনি, কোনো সেকেন্ডারি স্কুল অধিকাংশই, প্রায় 90% সেকেন্ডারি স্কুল বন্ধ থেকেছে। বিভিন্ন আন্ডারটেকিং, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতে বহু মানুষ ধর্মঘটে অংশগ্রহণ করেছেন এবং সরকারি অফিসগুলো প্রায় প্যারালাইজ ছিল এক্সেপ্ট নবান্ন। নবান্নতে একটা অফিসার আমাকে খুব বলছিলেন, বললেন আমার অফিসে নবান্নের একটা ডিপার্টমেন্টের কথা বলছেন, আমি স্বাভাবিকভাবে তার নাম বলবো না, বলছেন কর্মচারীরা এলেন কিন্তু প্র্যাকটিক্যালি পেন ডাউন করে রেখে দিয়েছিলেন। ভাবতে পারেন নবান্নের মধ্যেও শেষ পর্যন্ত বিদ্রোহ, পরিস্থিতিটা সেই দিকে গেছে। কিন্তু আজকে আমি একটা অন্য খবর দেবো। বন্ধের দিন ওই খাদ্য ভবনের মধ্যে যখন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা পিকেটিং করছিলেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসে সরাসরি গেলেন নবমহাকারণে নিউ সেক্রেটারিয়েটে, সেই সময় প্রতাপ নায়ক, আমি গ্যাং লিডার বলি, এই প্রতাপ নায়কের বাহিনী গিয়ে সেইখানে একজন মহিলা কর্মচারী এবং একজন পুরুষ কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চে তার উপর শারীরিক নির্যাতন করে। সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবে তার প্রেক্ষিতে গতকাল তার মেডিকেল টেস্ট করা হয়। সম্ভবত রবিবাবু বা ভদ্রলোকের নামটা আমি মনে করতে পারছি না, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গেই কথা বললাম। সেই মানুষটি নিগৃহীত হন এবং তারপর গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেই সেই ব্যাপারে এফআইআর করতে নিউ মার্কেট থানায় যাওয়া হয়েছিল। নিউ মার্কেট থানায় উপস্থিত যে অফিসার, সেই অফিসার প্রথমে এফআইআর নিতে অস্বীকার করেন। পরবর্তীকালে ভাস্করবাবুরা রুদ্রমূর্তি ধারণ করেন এবং বলেন ঠিক আছে আপনি করবেন না, আমি এক্ষুনি আপনার কাছে মেল করছি। আপনি মেল করার পর আপনি দেখি যে আপনি এফআইআরটা গ্রহণ করেন কি করেন না। শেষ পর্যন্ত নিউ মার্কেট থানার সেই মেজবাবু নতজানু হন, এফআইআরটা গ্রহণ করেন। দ্যাট ওয়াজ আ লেসন। আমি বলছি, বাংলার মানুষের কাছে বলছি, এই শ্রেণীর পুলিশ অফিসারদের চিহ্নিত করে রাখুন। আমি আবারও বলছি আপনাদের কাছে, এই শ্রেণীর পুলিশ অফিসারদের চিহ্নিত করে রাখুন। ইফ দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য গভর্নমেন্ট, এই সব পুলিশ অফিসারদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে ব্যবস্থা নিতে হবে নতুন যে সরকার আসবে। ভাস্করবাবুর অভিজ্ঞতার কথা শুনছিলাম, বলুন থানায় গেলাম এফআইআর করতে, কিছুতেই এফআইআর নেবেন না, কিছুতেই নেবেন না। তারপর যখন আমরা রুদ্রমূর্তি ধারণ করলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, সুরসুর করে তখন এফআইআরটা নিয়ে নিলেন। আমি আজকে নতুন বাংলার এই প্রতিবেদনে সেই এফআইআর নেওয়ার প্রেক্ষাপট এবং ঘটনা এবং তারপর রুদ্রমূর্তি ধারণ করা এবং শেষ পর্যন্ত এফআইআরটা নিতে বাধ্য করা নিউ মার্কেট থানার পুলিশকে, এটাও প্র্যাকটিক্যালি সরকারি কর্মচারীদের একটা জয়। আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সারাদিনের লড়াই শেষ রাতে গিয়ে দুর্গাপুরে নেমেছেন, বাড়ি ফিরছেন, তখন ট্রেন থেকে নেমেছেন, সরাসরি তাকে ফোন করলাম। খবরটা পেয়ে আমার মনে হলো এই খবরটা প্রত্যেকটা বাংলার মানুষের জানা দরকার।
আমি সেই ঘটনাটা ভাস্করবাবুর মুখ থেকে আপনাদের শোনাবো। নমস্কার ভাস্করবাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, বন্ধের দিন একটা ঘটনা কানে এলো, সেটা হচ্ছে নিউ মার্কেট থানায় আপনারা এফআইআর করতে গিয়েছেন। আপনাদের একজন কর্মী রবি পালকে প্রতাপ নায়কের বাহিনী মেরেছিল এবং তারপর নিউ মার্কেট থানা আপনাদের সঙ্গে অসহযোগিতা করছিল, থানাতে এফআইআর নিচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত চাপের কাছে এফআইআরটা নিয়েছে। একটু ঘটনাটা বলবেন, মানে আমি বন্ধের দিন কি ঘটেছিল এবং তারপর কি ঘটলো থানায় গিয়ে আপনার অভিজ্ঞতা। দেখুন, বন্ধের দিন যেটা ঘটেছে সেটা তো মানে সমস্ত চ্যানেল দেখিয়েছে। আমরা সকাল থেকেই খাদ্য ভবনে পিকেটিং করছিলাম ধর্মঘটের সপক্ষে। সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম এবং তখন যখন শুরু করি তখন ওখানের যারা ফেডারেশনের লোকজন তারা প্রথমে এসে পড়ে মানে গন্ডগোল পাকানোর চেষ্টা করে। এবার আমি যেহেতু ছিলাম পরিস্থিতিটাকে সামলে নিই, কিন্তু ওরা আমাদের উপর রাগটা ওরা তখন সাংবাদিকদের উপরে গিয়ে ঝাড়ে এবং সাংবাদিকদের সাথে ঝামেলা হয়। সেই দৃশ্যও মোটামুটি এখন ভাইরাল হয়ে গেছে। একজন কর্মচারীকে তেড়ে যাচ্ছে সাংবাদিকরা, মানে ক্যামেরা নিয়ে, যে কেন সাংবাদিকদের গায়ে হাত দিয়েছেন, কেন দেখে নেবার হুমকি দিয়েছেন। সেই নিয়ে যখন চলে, এবার তখন আমি ওখান থেকে বেরিয়ে এসে হাইকোর্ট এবং নবমহাকরণ ওইদিকে যাই, কারণ খবর আসে যে নবমহাকরণের দিকে একটু ঝামেলা হয়েছে। আমি তখন নবমহাকরণের দিকে বেরিয়ে যাই। এবার ইস্তবসরে ওখানে প্রতাপ নায়ক নিজে উপস্থিত হন। এখানে জানিয়ে রাখি যে এই খাদ্য ভবনটা চলে, খাদ্য দপ্তরটা চলে হচ্ছে এখানকার মিল মালিক, চাল ব্যবসায়ী, এদের সব পয়সাতে। এবং ওটা হচ্ছে একটা বড় কাটমানির জায়গা, প্রতাপ নায়ক অ্যান্ড সিন্ডিকেট কোম্পানি। তা সেখানটাতে আমরা যখন গিয়ে উপস্থিত এত জোর দিয়ে যখন ধর্মঘট করাচ্ছি, মানে এত গুরুত্ব দিয়ে, তখন সেটাকে ওরা মানে বুঝতে পারে যে পায়ের তলার মাটি সরে যাবে, খাদ্য ভবন হাতছাড়া হতে চলেছে। এবং তখন আমাদের কর্মচারীদের, আমাদের পিকেটিং করা সাথীদের উপরে একজন আমাদের সাথী ছিলেন মহুয়া পাল লাহা বলে, তাকে হাত ধরে টানাটানি করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। তখন আমাদের রবিদা, ওই খাদ্য ভবনেরই কর্মী, সে যখন ওখানে প্রতিবাদ করতে এগিয়ে যায়, মানে তাকে মহাদিকে রক্ষা করতে এগিয়ে যায়, তখন তার পেটে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার বিশেষ ঘনিষ্ঠ, তার মাধ্যমেই সিন্ডিকেটের পয়সা টয়সাগুলো যায় বলে শুনেছি আর কি, সুবীর ঘোষ, তিনি এসে পরে সজোরে মানে লাথি মারেন, গোপনাঙ্গে আঘাত করেন রবিদাকে। রবিদা সেখানে জ্ঞান মানে হারিয়ে পড়ে যায়। তাকে তখন আমরা মঞ্চে নিয়ে আসি, রাত্রেবেলায় মেডিকেল হয়। এবং আজকে আরো অবাক করার বিষয় যে আজকে যখন নিউ মার্কেট থানাতে যাই, তখন নিউ মার্কেট থানাতে গতকালকে মানে যে অফিসার ওখানে ছিল, এখানে বলে রাখি যে সেই অফিসার হচ্ছে প্রতাপ নায়কের বিশেষ ঘনিষ্ঠ এবং প্রতাপ নায়কদের যে অফিস আছে সেই অফিসে বসে উনি প্রতাপ নায়কের সাথে গল্প গুজব করেন। মানে বিশেষ লোক আর কি। কোন সিন্ডিকেটের অংশীদার সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি তখন থাকেন, তিনি তখন বলেন যে না, এফআইআর হবে না, এটা অন্য থানাতে চলে যান। আমরা ছিলাম, আমি আমার সামনে সমস্ত ঘটনাটা ঘটেছে, সব দেখেছি। আমি তখন চিৎকার করে উঠি যে আপনি যখন দেখেছেন তখন মানে মূল অপরাধী তো আপনি, আপনার প্রোটেকশন দেওয়া দরকার ছিল। আপনি কোন অধিকারে তাকে সরে গিয়ে একজন মহিলার শ্লীলতাহানি মানে ঘটতে দিলেন এবং এরকম ভাবে অফিসের মধ্যে ঘটতে দিলেন একজন সরকারি কর্মচারীর উপরে? আর কেন এফআইআর নেবেন না সেটা জানতে চাই। আপনি লিখে দিন, যদি না নেন তখন যা কিছু করার করছে, আমি এখান থেকে বসে বসে অনলাইনে করবো, তারপরে যা মানে 12টা বাজানোর আপনার বাজাবো। এই হুমকি যখন এই রুদ্রমূর্তি যখন ধারণ করি, তখন উনি মানে সুসু করে তখন ওনার মানে মুড চেঞ্জ হয়ে গিয়ে তখন বলেন যে না না, আমরা নিচ্ছি, এটা আউটসাইডে ঘটেছিল, আমরা কোনো আউটসাইডে ঘটেনি, যা ঘটনা ঘটেছে সব ভিতরে ঘটেছে, আপনাকে নিতে হবে। তখন তিনি মানে ওটা এফআইআরটা নেন আর কি। আমার এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা কথা বলার, যে আপনারা এখন দেখবেন যে গোটা দেশের মধ্যে নাকি পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা সব থেকে বেশি, এটা বলে সরকার প্রচার করে। কারণ এখানে অপরাধের নথিভুক্ত যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী অলিখিত নির্দেশ দিয়ে রেখেছেন। আপনার বাড়িতে যদি চুরি হয়, আপনার অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু হলে এরা এফআইআর নিতে চায় না। রাজ্যবাসীকে অনুরোধ, এখন অনলাইন সিস্টেম চালু হয়েছে, প্রত্যেকটা থানার ইমেল আইডি গুগলে পেয়ে যাবেন। যেটা দরখাস্ত লিখছেন, এফআইআর কপি লিখছেন, সেই এফআইআর কপিটাকে স্ক্যান করুন, করে পরে অনলাইনে এফআইআর করে দিন। এটা মানে নথিভুক্ত হয়ে যায়। এই এফআইআর করলে পরে তারা এড়িয়ে যেতে পারেন না। হাতে হাতে দিলে পরে যদি রিসিভ কপি না দেয়, জানবেন যে সেই এফআইআরটা ওই ডাস্টবিনে ফেলে দিয়ে এলেন। শেষ পর্যন্ত নিউ মার্কেট থানায় আপনার এফআইআরটা, আপনার রুদ্রমন্ত্রী ধারণের পর এফআইআরটা নেয়, তাই তো? হ্যাঁ, নিতে বাধ্য হয়, কারণ বুঝে গেছিল যে মানে পরিস্থিতি খারাপ হবে, তখন তারা নিতে বাধ্য হন। তারা ভেবে নিয়েছেন যে অনুপ্রেরণা নিয়ে সব জায়গায় বাঁচা যাবে বোধহয়। আসলে মানে সব পুলিশ তো আর আমাদের সাথে নেই, কারণ অনুপ্রেরণা প্রাপ্ত পুলিশও অনেক আছেন যারা কালীঘাটের অনুগ্রহে বাঁচতে চান। এরা সেরকমই হবে। বলি সার্কিটের পুলিশ, এরা এটা ওটা পাওনা পাওয়া পুলিশ,
এই যে প্রতাপ নায়কের ঘনিষ্ঠ পুলিশ বলছিলেন না, এই পুলিশটি সার্কিটের পুলিশ, এই সার্কিটের মধ্যে ডিভিডেন্ড পান, এই ডিভিডেন্ড না পেলে কখনো পুলিশ এই আচরণ করেন। হ্যাঁ, একদমই একদমই, পুলিশ, এদের একদম, সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে এই পুলিশ কর্মচারীদের। এটা একদম, আপনি একদম। করেছেন, আপনি রুদ্রমূর্তি ধারণ করাতে শেষ পর্যন্ত তারা মাথাটা নিচু করেছে, কিন্তু এদের আলটিমেটলি এদের চিহ্নিত করতে হবে এবং ভবিষ্যতের জন্য এদের মার্কিং করে রাখতে হবে। হুম। ভাস্করবাবু, অনেক ধন্যবাদ। এই লড়াইটা আপনারা চালালেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। বন্ধের দিন রবিবাবু এখন কেমন আছেন? এখন অনেকটাই মানে সুস্থ বলা যায়। আর যে মহিলার উপর নির্যাতন হলো তার কোনো বিহিত হলো? সেটাও হয়েছে, মানে সেটারও চেষ্টা চলছে, দেখা যায়। হুম, ঠিক আছে। পরিস্থিতি তো অনেক রকম থাকে, দেখা যায়। হ্যাঁ ভাস্করবাবু, সাবধানে বাড়ি ফিরুন, পরে কথা হবে আবার।